আচ্ছা দেখ, এবার ঠিক আছে। হ্যাঁ। পুষ্পা ঠিক আছে, দেখ তো। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখ। তাহলে আমরা সূত্র প্রথম যেটা রয়েছে, সন্ধি পড়ছিলাম যেহেতু শেষের দিকে, গ্রামারটাতেই মেনলি প্রথম থেকে জোর দেবো আমরা। তো বিসর্গ সন্ধি আমরা আগের দিন কিন্তু পড়ছিলাম, মানে শেষ ক্লাস যেটা হয়েছিল। তার আগেও একটা হয়েছিল, মানে তোরা ছিলিস না সেটা। আমি পড়িয়েছিলাম, যেটা হচ্ছে শিবরাজ বিজয়। আমি শিবরাজ বিজয়ের পড়াবো এটাও, মানে টেক্সট অনুযায়ী পড়াবো। আমি সামান্য পরিচয়টা দিয়েছিলাম। আচ্ছা এবার দেখ, এখানে বলছে বিসর্গ সন্ধির একটা সূত্র বা সেরি। আমরা লাস্ট সূত্র কি পড়েছিলাম? লাস্ট সূত্র পড়েছিলাম সার পরে বিসর্জনীয় বলে একটা সূত্র পড়েছিলাম। আচ্ছা এখানে দেখ তাহলে বা সেরি, এখানে বা শব্দের অর্থ হচ্ছে বিকল্প, ঠিক আছে? কোথাও কোথাও দেখবি কোনো সূত্রে যদি এরকম দেখিস যে বা রয়েছে, দিয়ে তোর একটা এরকম চিহ্ন রয়েছে, তাহলে ভাববি এটা বার্তিক কার বলেছে, ঠিক আছে? কিন্তু শুধু বা রয়েছে মানে হচ্ছে এখানে বিকল্পের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তোর হচ্ছে যে আরেকটা হতে পারে যে ব্যাকেটে একদম বার্তিক বলে লিখে দিতে পারে, ঠিক আছে? যেমন নিচের সূত্রে আমরা দেখব যে বার্তিক বলে লিখে দিয়েছে। দেখ এখানে রয়েছে যে খর পরে সরিবা বিসর্গ লোপ বক্তব্য বার্তিক। তো যাই হোক, তাহলে এখানে বলা হচ্ছে যে বা সরি, এখানে হচ্ছে 8 3 36। আচ্ছা পুষ্পায়ের মানে কি 8 3 36? 38 ওই কত নম্বর শ্লোক? 36 নম্বর শ্লোক নাকি? এগুলোকে কি শ্লোক বলা হয়? শ্লোক ঠিক না বলে না, ওই এগুলোকে সূত্র বলা হয়, তাই না? হ্যাঁ সূত্র সূত্র। আচ্ছা সঞ্জয় বল, এই ক্রমটাকে কি বলবি? অষ্টাধ্যায়ী, দেখ অষ্টাধ্যায়ীর হুম। 3 নম্বর পংক্তি না কি বলে, আর হ্যাঁ ওটা হচ্ছে সূত্র। হ্যাঁ একদম। 36টা সূত্র। হ্যাঁ, তার 8 নম্বর পাদ, হ্যাঁ মানে এটা অধ্যায়ের 8 নম্বর অধ্যায়, যেহেতু 8টা অধ্যায় আছে, হ্যাঁ 3 নম্বর পাদের কি হচ্ছে যে 36 নম্বর সূত্র। হ্যাঁ। বেশ, এবার দেখ তাহলে স্বর মানে জানিস, স্বর মানে স্বর প্রত্যাহার, এবং স স স হ আসে। এবার হয়ে যেহেতু হলন্ত থাকে, সেহেতু এটাকে কাউন্ট করা হয় না, সেহেতু আমরা 3টে বর্ণ এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে স স স বলছে এগুলো পরে থাকলে, ঠিক আছে, বিসর্গ স্থানে কি হয়, বিসর্গ স্থানে বিসর্গ হবে, তাই বলছে। যেখানে বিসর্গ থাকবে সেখানে বিসর্গই হবে, কিন্তু সেটা বিকল্পে হবে। বিকল্পে মানে কি? মানে একবার হবে একবার হবে না। যেখানে দেখবি বিকল্প বলে কথাটা থাকবে, মানে সেখানে যে কোনো বিষয় হোক না কেন, যদি বলে যে ক হবে বা গ হবে, বিকল্পে ক হবে, তাহলে একবার ক হবে একবার ক হবে না, মানে এরকম অর্থ বোঝায়। তেমন এখানেও একবার বিসর্গ হবে একবার হবে না। এবার দেখ একটা সূত্র রয়েছে বিসর্জনীয় শেষা, এটা আমরা পড়েছি আগে। সঞ্জয়ের মানে কি বিসর্জনীয় শেষা সূত্র দ্বারা আমরা কি বুঝেছি? মনে আছে না মনে নেই? মনে নেই। আচ্ছা দেখ, আমি একটু আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ। বিসর্জনীয় সূত্র আমরা পড়েছিলাম যে বর্গের যদি প্রথম এবং দ্বিতীয় বর্ণ থাকে, তাহলে প্রথম বর্ণ মানে যে ক খ, তারপরে এইদিকে ধরো যে চ ছ, এইভাবে 5টা বর্গের আমরা বলছি যে যদি প্রথম আর দ্বিতীয় বর্ণ থাকে, এবং তালব্যস্য থাকে আর মূর্ধন্যস্ব থাকে আর দন্তস্ব থাকে, 3টে থাকে একসাথে, তাহলে বিসর্গ স্থানে স হয়, দন্তের স হয়, বিসর্গ স্থানে দন্তের স হয়। এটা আমরা বিসর্জনীয় স সূত্রে পড়েছিলাম। কি পড়েছিলাম তাহলে? বর্গের প্রথম দ্বিতীয় এবং তার সঙ্গে 3টে স, মানে তালব্যস্য মূর্ধন্যস্ব দন্তস্ব, এগুলো যদি থাকে তাহলে বিসর্গ স্থানে কী হয়ে যাবে? দন্ত শয়ে হসন্ত হয়ে যাবে। এবার দন্ত শয়ে হসন্তটা কী হচ্ছে, যদি যুক্ত হয়ে যায় ধর, সেটা সংযুক্তভাবে আকারে দেখতে পাবো আমরা। উদাহরণে যাই তাহলে বুঝতে পারবো। আমরা ধর যদি বলি
তাহলে লিখলাম স্বর, ঠিক আছে, যুক্ত, আচ্ছা বিসর্গ দিই, বিসর্গ যেহেতু লাগবে, স্বর একটা দিলাম আর একটা দিলাম তিরম। তাহলে এর উদাহরণ কি, মানে এটা কি হবে, ইজিক্যাল টু সারাহা যুক্ত তিরম। তাহলে বিসর্গটা কীতে রূপান্তরিত হবে, দন্ত শয়ে হসন্ততে রূপান্তরিত হবে, ঠিক আছে। কারণ আমরা জানি বিসর্গ হচ্ছে দুই প্রকারের বিসর্গ দেখতে পাই, একটা স্বজাত বিসর্গ, একটা রজাত বিসর্গ। মানে রয়ে হলন্ত ইজিক্যাল টু যেহেতু বিসর্গ, মানে যদি বলি বিসর্গ, এবং দন্ত শয় হসন্ত ইজিক্যাল টু বিসর্গকে আমরা বলি। তো এখানে দন্ত শয় হসন্ত আসবে এই বিসর্গটা, ঠিক আছে, কারণ র ইজি মানে র অলরেডি আছে, তাহলে রজাত বিসর্গ বলবোই না, তাহলে এটা স্বজাত বিসর্গ। তাহলে দেখ স্বটা যদি থেকে যায় তাহলে স্বরযুক্ত তিরম কি হয়ে যাবে, তারপরে বর্ণ সঙ্গে মানে যুক্ত হয়ে গেলে স্বরস্থিরম হয়ে যাবে, তাই না। দন্ত শয়েতয়ে মানে তটা দন্ত শয়েত হয়ে যাবে, দিয়ে টোটাল কি দাঁড়াবে বিষয়টা, স্বরস্থিরম, এরকম দাঁড়াবে কি, স্বরস্থিরম, এরকম দাঁড়িয়ে। তো এটাতে আমরা কি ছিল, এটা আমাদের সূত্র ছিল যে বিসর্জনীয় সসূত্র অংশ। কিন্তু আমরা এখানে কি বলছি, আমরা বলছি যে স্বর যদি প্রত্যাহার থাকে এবং বিসর্গ স্থানে কী হবে, বিসর্গই হবে, অর্থাৎ বিসর্জনীয় সূত্রের দ্বারা বিসর্গ স্থানে স এর বিকল্প হলে বিসর্গ হবে। বেশ, এবার আমরা দেখব, দেখ কি উদাহরণ রয়েছে এখানে। বলছে হরিহি শেতে, এখানে বর্গের প্রথম দ্বিতীয় বলা হয়নি, এখানে বলা হচ্ছে বিসর্জনীয় সসূত্রে যেরকম আমরা বিসর্গ স্থানে বিসর্গ দেখেছি সেই রকমই আর কি এখানেও হবে। তাহলে এখানে বলছে হরি হি যুক্ত শেতে, তাহলে হরি, তাহলে এই যে রি মানে পর বিসর্গ রয়েছে, এবং দেখ শ্বেতের যে তালব্যস্য আছে, তাহলে স্বর প্রত্যাহারের মধ্যে বর্ণ একটা রয়েছে, তাহলে স্বর প্রত্যাহারের মধ্যে যেহেতু বর্ণ রয়েছে সেহেতু কী হচ্ছে, হরি হি শেতে আমরা বলতে পারছি। আর বিকল্পে কি বলছে দেখ, হরি শেত, মানে এইখানে আমরা কি বলেছি, মানে বিসর্গ হতে পারে, বিসর্গ আমরা ব্যবহার করব, কিন্তু বিকল্পে বিসর্গ ব্যবহার করব। সেজন্য দেখ হরির সেতে একবার ব্যবহার করেছে বিসর্গটা, আর একবার দেখ বিকল্পে করেনি, বিসর্গটা না দিয়ে তালব্য সহায়সন্ত করেছে যে হরিশ সেতে, ঠিক আছে। আবার বলছে হরিশ সেতে এসেছে হরিশ সেতে থেকে। এবার দেখ আমরা একটা জিনিস আমি আগেই বললাম যে দুই রকম ধরনের বিসর্গ আছে, একটা রজাত বিসর্গ, রয়ে হলন্ত ইজিক্যাল টু বিসর্গ, আর একটা হচ্ছে দন্ত শয়ে হসন্ত ইজিক্যাল টু বিসর্গ বলতে পারি। তাহলে এখানে তো আমরা কোথাও দেখছি না যে দন্ত শয় হসন্ত আছে, এখানে তো তাই তালব্য শয় হসন্ত পাচ্ছি না, যে হরিশ যে রয়েছে এই যে তালব্যস্বটা এলো, তাহলে তো এখানে তো তালব্য শয় হসন্ত আছে। বলছে সেই প্রসঙ্গেই বলা হচ্ছে দেখ যে হরিশ সেতে এসেছে, হরিশ মানে কথাটা আসলে দন্তস্বয় ছিল, ঠিক আছে, এটা আসলে দন্তস্বয় ছিল, তাহলে হরিশ সেতে থেকে কি হয়ে যাচ্ছে, যে চুত্তের সংযোগে দন্তটা মানে দন্তস্বটা তালব্যস্বটা মানে তালব্যস্বরে কিন্তু রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এবার এই দন্তস্বটা তালব্যস্বতে কীভাবে রূপান্তরিত হচ্ছে, আমরা আগেও একটা সূত্র পড়েছি, যে সূত্রটার নাম হচ্ছে স্তৌষ্টুনাষ্টু। এবার দেখবি যে আমরা সেখানে দেখেছি স্তৌষ্টুনাষ্টুতে কি দেখেছি, যে চ কিংবা ছ পড়ে থাকলে বিসর্গস্থানে তালব্য স হয়, এরকম আমরা দেখেছি। তো এইখানে দেখ যে ওই যে স্টু ছিল মানে স্তৌ, মানে আমি বলছি দেখ একটু তাহলে বুঝতে পারবি, দন্ত শয়েতয় দিলাম, প্রথমে ছিল দন্ত শয়েতয়ে ওকার। আচ্ছা, স্তৌ মানে কি পুষ্প, স্তৌ কথার অর্থ কি, বল। হুম, স্তৌ কথার অর্থ কি, হ্যাঁ স্তৌ কথার অর্থ কি, স্তৌ
জানা নাই আমার বাচ্চা আছে গুরু। আচ্ছা ঠিক আছে, দেখ আমি বলছি। স্থ কথার অর্থ হচ্ছে এই যে দন্ত স, দেখ স্থ এর মধ্যে যদি স্থটা উঠিয়ে নি, মানে ওকারা দন্ত স উঠিয়ে নি, তাহলে ত থাকে। তাহলে ত মানে হচ্ছে আমরা বলতে পারি যে ত বর্গ। আর দেখ দন্ত শয়ে আছে, দন্ত শয়েতটাকে যদি মানে এখানে দন্ত শটাকে আলাদা করি তাহলে এরকম হয়ে যাবে, যে হলন্ত কিন্তু একটা আসবেই, ঠিক আছে। তো এবার আমরা এখানে পড়েছিলাম যে স্তৌষ্টু নাস্তু। তাহলে একটা জিনিস দেখ যে ত বর্গর যে প্রসঙ্গ, সে ত বর্গের প্রসঙ্গ স্থানে দন্ত স চলে আসে। মানে আমি এত গভীরে যাচ্ছি না, আমি ডাইরেক্ট বলছি, দেখ যাতে তোদের বুঝতে সুবিধা হয়। মানে এখানে বলা হচ্ছে যদি চু মানে তালব্য শয়ের পরে যদি আমরা ত বর্গ দেখতে পাই, তাহলে সেখানে কিন্তু সেই দন্ত স্বটা তালব্য সকারে কিন্তু আমরা রূপান্তরিত করতে পারি বা হয়। এবার এখানে দেখ হরিহি সেতে, সেতে আছে তো, তাহলে সেতে মানে এখানে একদিকে কী রয়েছে, তালব্য স রয়েছে, তারপর কী রয়েছে, ত রয়েছে। তো তাহলে ত বর্গের প্রথম বর্ণটা দিয়ে দিয়েছে ত, সেই জন্য আমরা বিকল্পে ত যেখানে থাকবে মানে ত বর্গ যেখানে থাকবে সেখানে কি করতে পারি, যে আমরা এটাকে ইউজ করতে পারি। মানে যেখানে দন্তস্ব হওয়া উচিত ছিল সেখানে আমরা কি করতে পারি, ওই চ্যুত্তের সংযোগে, চ্যুত্ত মানে হচ্ছে তালব্যস্ব আর ত যেটা, সেই সংযোগে কি হচ্ছে দন্তস্বটা তালবস্বকারে রূপান্তরিত আমরা করছি। সেই জন্য কিন্তু এখানে তালব্যস্বয়ে হসন্ত আমরা করছি। তাহলে এখানে বলছে সোজা কথায় বলা চলে তালব্যস্ব পরে থাকলে বিসর্গ স্থানে তালব্যস্ব অথবা বিকল্পে বিসর্গ হবে, কিন্তু কখন হবে, যখন চ্যুত্তের সংযোগ হবে। অনুরূপভাবে কি বলছে, মূর্ধন্যস পরে থাকলেও বিসর্গস্থানে মূর্ধন্যস হবে কিংবা বিসর্গ হবে। যদি স পরে থাকে তবে বিসর্গস্থানে স হবে, বিকল্পে বিসর্গ হবে। আচ্ছা তাহলে দেখ একবার হবে একবার হবে না, তাহলে এটাই আমরা দেখলাম। তাহলে মাত্যাহা যুক্তা সাটাপাদা, মাত্যা সাটাপাদা মানে দুটো তালব্য স মানে মূর্ধন্য স হচ্ছে, দেখ আবার আলাদা করেও হচ্ছে, এইভাবে প্রত্যেকটা হচ্ছে, ঠিক আছে। এবার আমাকে বল, দুজনেই বল প্রথম থেকে কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে, কোনখানটা দিকে মনে হলো যে আটকালো, বুঝতে পারলাম। সকালবেলায় মানে আওয়াজ ক্লিয়ার যাচ্ছে তো সব কিছু? হ্যাঁ 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 আওয়াজ আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বল এখানটাতে কোনো অসুবিধা থাকলে বল আমাকে, প্রথম সূত্রটা। এবার পড়ে নে, সঞ্জয় পড়ে নে, আমাকে বল অসুবিধা থাকলে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা পুষ্পা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এর পরের সূত্রটা দেখ, এই পরের সূত্রটা বার্তিক কার বলছে, ঠিক আছে। বলছে খর ফরে সরি বা বিসর্গলোপ বক্তব্য। দেখ যেগুলো আমরা নর্মালভাবে দেখব সেগুলো কিন্তু সব কিছু হচ্ছে পাণিনির রচনা, ঠিক আছে। একটা আমি পড়াচ্ছি যেহেতু একটা বিষয় বলে রাখি, ছোটো ছোটো প্রশ্ন যেহেতু দেয় সেহেতু কিন্তু দরকার এগুলো। যেমন হচ্ছে সূত্রকার হচ্ছে পাণিনি, বার্তিককার হচ্ছে কাত্যায়ন, ভাষ্যকার হচ্ছে পতঞ্জলি। এই তিনটে প্রশ্ন খুব মানে হয়তো দিলে দিতে পারে। আর একটা দিয়ে দেয় বৃত্তিকার, ঠিক আছে, যে বৃত্তিকার কি।
সেটা জেনে রাখবি, সেটা হচ্ছে বড়দা, মানে বড়দার আচার্য একটা নাম আছে, তোর হয়তো নামটা শুনেছিস, যেটা লঘু সিদ্ধান্ত কৌমুদী যখন তোরা পড়বি সেখানেও সন্ধি রয়েছে, সেখানেও কিন্তু বড়দাচার্য কী করেছেন, তার বৃত্তি রচনা করেছেন। ঠিক আছে, বৃত্তিতে কি বলা হয়, যে বৃত্তিতে ধর সেগুলো মানে আরও ডিটেলিকরণ করা হয়। মানে পাণিনি তো কী বলে, পাণিনির স্বভাব হচ্ছে যে তোর ছোট ছোট বিষয়গুলো বলবে, ডিটেলিং মানে ডিটেল করবে না বেশি, দিয়ে বলবে যে অনুবৃত্তি করা হয়েছে, মানে দেখে নাও, আগে বলে দিয়েছি কোনো একটা সূত্রে, কোন সূত্রে সেটা বলবে না, কোন সূত্রে বলেছি, তো দেখে নাও তোমরা। তো এ যে ভুলগুলো করেছে পাণিনি, যে এত কিছু ডিটেলিকরণ করেনি, তাদের কিন্তু পরবর্তীকালে ডিটেলিকরণ করেছে এরাই। ঠিক আছে, যাদের নাম আমি করলাম। তো বার্তিককারও কি বলেছে, যে ঠিক আছে আগের সূত্র যেটা বলছেন ঠিক আছে, কিন্তু একটু ডিটেলিকরণ করলে ভালো হতো। এবার তো ডিটেলিকরণ তিনি করেছেন, আর পরের সূত্রে বার্তিককার বলছে खर परे सरीवा विसर्गलोप वक्तव्य। তাহলে বলছে এখানে যে খর পরে সরিবা, তাহলে এখানে বলছে বর্গের প্রথম কিংবা দ্বিতীয় বর্ণ পরে আছে। তাহলে দেখ, বর্গের প্রথম বর্ণ বা দ্বিতীয় বর্ণ জানি যে ক খ হোক, চ ছ হোক, ট ঠ হোক, ত থ হোক, প ফ হোক, এই যে বর্ণ, তাহলে এই বর্ণগুলো কি হচ্ছে, যে পরে আছে। এমন দন্তেশ্বয়ে হসন্ত পরে থাকলে বিসর্গের বিকল্পে লোপ হবে। দেখ, আগের সূত্রটাতে কিন্তু কোথাও গিয়ে লোপের কথা বলেনি। আগেরটাতে কি বলেছে, যে একবার হবে, একবার হবে না। মানে একবার কোথাও কি করব, আমি বিসর্গটা প্রয়োগ করব, সেটা তালব্যস্য হয়, দন্তস্য হোক বা মূর্ধন্যস্য হোক, সেখানে একবার বিসর্গ প্রয়োগ করব, আর একবার সেই বর্ণটাকেই ডাইরেক্ট লিখে দেবো, মানে হলন্ত যুক্ত করে লিখে দেবো। কিন্তু এইখানে কিন্তু বার্তিককার সেটা বলছেন না, বলছে দেখুন এই কন্ডিশন মানছি, কিন্তু একটা আমার কন্ডিশনটাও শুনুন, যে এটা কিন্তু দেখা যায় যে বর্গের প্রথম কিংবা দ্বিতীয় বর্ণ যদি পরে থাকে, এমন আমরা দেখতে পাই যে পরে আছে, তাহলে এমন যদি দন্তস্বয়ে হসন্ত কোথাও যুক্ত থাকুক বা আলাদা করে থাকুক, তাহলে সেটাতে আমরা কি বলবো, দন্তস্ব পরে থাকলে বিসর্গ স্থানে কি হয়, বিকল্পে লোপ হবে। মানে তিনি কিন্তু লোপের কথা বলেছে। তাহলে বিকল্পে লোপ হবে মানে কি, আবার সেই একই রকম, যে একবার লোপ করব বিসর্গটাকে, আর একবার লোপ করব না, এর কথার অর্থ কিন্তু এটাই। ঠিক আছে, তাহলে এখানে দেখ উদাহরণে কি বলেছে, উদাহরণ বলছে রামঃ স্থাতা, রাম স্থাতা, বলছে বিকল্পে বা সরি সূত্রানুসারে রাম স্থাতা অনুরূপ হরি হি স্ফুরতি, হরি স্ফুরতি, হরি স্ফুরতি, হরি স্ফুরতি। তাহলে এখানে বিষয়টা কি দেখানো হলো, আচ্ছা দেখ রাম স্থাতা, তাহলে আমরা যদি রামটাকে আলাদা করি তাহলে বিসর্গ আছে শেষে, তাহলে বিসর্গ, বেশ, দন্তের শয়ে থয়ে আছে না স্থাতা, তাহলে দন্তের শয়টাকে যদি আলাদা করে দিই তাহলে কি থাকবে, দন্তের শয়ে হলন্ত থাকবে, আর কি থাকবে পুষ্পা, পরে থ থাকবে, তাই না, মানে স্থাতা মানে স্থা হয়ে যাবে আর কি, তাই না, থা হয়ে যাবে। দন্তের শয়ে থয়েটা এটা মিলিয়েই তো দন্তের শয়ে থয়ে হচ্ছিল, তো সেটাকে আলাদা করলে কি হবে, আলাদা আলাদা আমরা দেখতে পাবো। তাহলে দেখ, দন্ত শয় হলন্ত আর থ থাকলো, তাহলে থটা কি বর্ণ, বর্গের দ্বিতীয় বর্ণ, তো মানে ত বর্গের দ্বিতীয় বর্ণ হচ্ছে থ, ত থ। তাহলে দেখ কন্ডিশন মিললো কি মিললো না, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে বিসর্গ থাকতে হবে, এবং বিসর্গের পরে কি বলছে, দন্ত স থাকছে, দেখ তাহলে দন্ত শয়টা আমরা পেলাম আলাদা করে, তাহলে বিসর্গ স্থানে কি হচ্ছে, লোপ পাচ্ছে, মানে বিসর্গ লোপ পাচ্ছে, আবার কখনো থাকছে, মানে বিকল্পে লোপ পাচ্ছে। বেশ, তাহলে দেখ এখানে সেই জন্য লেখা হয়েছে যে রামস্থাতা, রামস্থাতা। আবার কি বলছে, রামঃ স্থাতা, মানে দুটোই দেখানো হচ্ছে, দেখ একবার বিসর্গ দিচ্ছি, একবার বিসর্গ দিচ্ছি না। আবার দেখ হরি, আবার পরের উদাহরণে কি বলছে, হরি হি স্ফুরতি, তাহলে হরি মানে এখানে বিসর্গ আছে দেখ, আর ফুরতি, ফুরতি মানে হচ্ছে আবার দন্তের শয় ফয় আছে,
তাহলে দন্ত শয়ে ফয় মানে হচ্ছে কি, দন্ত শয়ে হসন্ত যদি আমরা কেটে নিই তাহলে কি থাকছে, ফ পড়ে থাকছে। তাহলে ফটা কি, ফটা বর্গের দ্বিতীয় বর্ণ তো, প ফ। হ্যাঁ সেই জন্য দেখানো হয়ে যায় কি, একবার সন্ধি আমরা করছি যে হরির পরে একবার বিসর্গ দিচ্ছি, একবার বিসর্গ দিচ্ছি না। যেমন সেই জন্য দেখ হরি হি স্ফুরতি, আর আবার হরি স্ফুরতি, দেখ লেখা আছে কি। উদাহরণগুলো দেখবি, এই দেখ, এই দুটো উদাহরণ একটু দেখ। হুম দেখ এবার সূত্রটা দেখ সঞ্জয়, বুঝতে পারছিস তো না বুঝতে পারছিস না? হুম পাচ্ছি। আচ্ছা সঞ্জয় তো ঘুম ভাঙেনি। পুষ্পা মিউট কর না। আচ্ছা। তো ওখানে একটু মানে কি বলবো যে কোলাহল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি মিউট করেই রাখছি। আচ্ছা ঠিক আছে, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সঞ্জয় মোটামুটি কি বলতো, সকালেই এরকমভাবে ক্লাসটা করিয়ে দেবো এই টাইমেই, তাহলে নেটওয়ার্কটাও ঠিকঠাক থাকবে, একটু হয়তো কষ্ট করে উঠতে হবে, উঠে যাবি। ঠিক আছে, আজকে একটু আমি 15 মিনিট একটু লেট করার কারণ আজকে ছুটি আছে, ধর আজকে সবে বরাত রয়েছে তো, তো আজকে যেতে হয়নি। তো কিন্তু কালকে কিন্তু পুরো 7টা থেকেই করাবো, হ্যাঁ, মানে যেদিন ছুটি থাকবে না সেদিন আমি 7টা থেকে করাবো। বেশ, তাহলে এই সূত্রটা নিয়ে কোনো সংশয় নেই তো? একবার না। দেখে না, ঠিক আছে। বেশ, এরপরে দেখ, পরের সূত্রে বলছে কোপ্যৌহ কাপৌচ। তাহলে দেখ এই চিহ্নগুলো আমি পড়িয়েছি, যখন আমি তোদেরকে ওই উচ্চারণ স্থান পড়াচ্ছিলাম তখন কিন্তু এই যে কয়ের আগে এরকম চিহ্ন, পয়ের আগে এরকম চিহ্ন, এগুলো কিন্তু পড়িয়েছি। তাহলে এটা বলছে কি 8 নম্বর অধ্যায়ের 3 নম্বর পদের 37 নম্বর সূত্রতে কি বলা হচ্ছে যে কুপ্য। আচ্ছা, এই যে কুপ্য আছে, এই কয়ের যে দেখ কি রয়েছে, কু রয়েছে। তাহলে কুয়ের যে হ্রস্ব কাঠটা সেটা আমরা সবাই জানি যে লোপ প্রাপ্তি ঘটে, কারণ একটা সূত্র রয়েছে উপদেশে অজননাসিক, এই সূত্রের দ্বারা আমরা পরবর্তীকালে লোপ সিদ্ধ করেছি, আমরা দেখেছি যে লোপ সাধিত হয়। তো সেই জন্য কি হচ্ছে, মানে এইরকম যদি প্রশ্নও দেয় যে কপ্রিয় সূত্রের দ্বারা কুটা কোন সূত্রের দ্বারা আমরা মানে সেটা উদিত হয়ে গেছে, সেটা মানে উটা ডিলিট করতে হয়েছে, লোপ প্রাপ্তি হয়েছে, তাহলে বলবো উপদেশে অজননাসিক। তাহলে কি পড়ে থাকছে, ক বর্গ, ক মানে হচ্ছে ক বর্গ, আর প মানে হচ্ছে প বর্গ, ঠিক আছে। তাহলে ক বর্গ আর প বর্গ যদি পড়ে থাকে তাহলে কি থাকছে, বিসর্গ স্থানে কি হচ্ছে, এই যে জিহ্বামূলীয় চিহ্নটা এবং এই যে উপধ্মানীয় যে চিহ্নটা সেটা হবে। আচ্ছা, তাহলে জিহ্বামূলীয় আর উপধ্মানীয় জিনিসটা মনে পড়ছে না, আরেকবার বলবো বল, যে চিহ্ন বিশেষটা। আমার মনে পড়ছে না। মনে আছে মনে আছে। আচ্ছা বল তো একটু, আমি ও দীপাবলির বল। আচ্ছা আমি তা বলছি, চিহ্নটা একই, চিহ্নটা কোনো আলাদা নয় কিন্তু, কিন্তু যখন সেটা ক ক্ষয়ের আগে বসবে, ক হয় বা ক্ষয়ের আগে যখন বসবে এই চিহ্নটা, তখন সেটাকে আমরা কি বলবো, জিহ্বামূলীয়, ঠিক আছে। আর যখন সেটা প আর ফয়ের পর বসবে তখন সেটাকে উপধ্মানীয় বলা হবে, আর কিছু না, ঠিক আছে। তাছাড়া চিহ্ন একই, চিহ্ন কোনো নয়, মানে চিহ্ন দেখে ভয় পেয়ে যাস না যে এটা তো উপধ্মানীয় আর জিহ্বামূলীয় চিহ্ন কি আলাদা হবে, আলাদা নয় কিছু, একই চিহ্ন, শুধু বর্ণের আগে, কোন বর্ণের আগে বসছে তার উপর। কিন্তু এগুলো সবসময় কিন্তু বর্ণের আগেই বসে, বর্ণের পরে নয়। তাই জিহ্বামূলীয় যখন ক ক্ষয়ের আগে বসছে তখন সেটা জিহ্বামূলীয় বলছি, আর প ফয়ের আগে যখন বসছে তখন উপধ্মানীয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে বিষয়টা, যে ক বর্গ প বর্গ যদি পড়ে থাকে তাহলে বিসর্গ স্থানে কি হচ্ছে, জিহ্বামূলীয় উপধ্মানীয় হবে বিকল্পে, মানে এই চিহ্নটা যুক্ত করেই হবে। অর্থাৎ তাহলে বিকল্প মানে কি, আবার সেই একরকম বলবো যে একবার হবে একবার হবে না, অর্থাৎ বিসর্গ স্থানে বিসর্গ হবে, এগুলিও হতে পারে। তাহলে দেখ এখানে বলছে যে কহ করতি, তাহলে কহ করতি মানে কি, এখানে দেখ বিসর্গ রয়েছে কয়ের পর, তাহলে ক বর্গ ক বিসর্গ রয়েছে, তাহলে আমরা বিসর্গটা বলছি, ঠিক আছে। এবার দেখ বিসর্গর পর কি আছে, করতি রয়েছে,
তাহলে করতি রয়েছে মানে কি, ক বর্গ রয়েছে। তাহলে এখানে বলেছে যে ক বর্গ আর প বর্গ পরে থাকলে, তাহলে এখানে ক বর্গ পরে রয়েছে প্রথম বর্ণটা। তাহলে এরকম যদি আমরা দেখি তাহলে বিসর্গ স্থানে কি হয়, যে ক এর আগে মানে এরকম যে মানে কোথায় হবে, মানে বর্গের আগে হবে, মানে যে বর্গের যে ক হোক খ হোক, তাহলে সেই বর্গটা কী হবে, সেই বর্গের আগে আমরা দেখব যে ওই চিহ্নটা বসে গিয়েছে। তাহলে দেখ এখানে কটা ছিল, তাহলে কোথায় বসবে, বিসর্গ স্থানে বসবে। তাহলে বিসর্গটা না বসে কি বসলো, এটা বসলো। আর করতি, তাহলে আমরা কি বলেছিলাম যে ক বর্গ, যে ক বর্গের আগে বসতে হবে এই চিহ্নটা সবসময়। তাহলে এটা দেখ ক করতি, এই চিহ্নটা কিন্তু এরকম বসলো, ঠিক আছে। বা এখানে বিকল্পে যেটা হলো আর কহ করতি, এটাও করতে পারি, কারণ বলেছে একবার হবে একবার হবে না। সেরকমই কহ খানাতি, তাহলে ক খানাতি দেখ, বা কহ খানাতি, কহ পচতি ক পচতি। দেখ খুব মানে সহজ সূত্র, এমন কিন্তু কঠিন সূত্র নয়, বুঝলি কিনা দেখ। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি হ্যাঁ বল। আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা আমি ওটা বলে দিচ্ছি, না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি। আচ্ছা পুষ্পা বুঝতে পারিস তো, পারিস নি? বুঝতে একবার বললে ভালো হয়। আচ্ছা দেখ আমি আবার বলছি ভালো করে। এখানে প্রথম সূত্রটা দেখ, যে কুপ্যৌহ আছে, তারপর কি আছে ক আর পৌঁছ। তাহলে এটাকে যদি পুষ্প দেখ, কু এর মধ্যে হ্রস্বকার আছে তো, তাহলে হ্রস্বকার মানে হচ্ছে এখানে আমরা এমনিতেই দেখেছি যে কুচু টুতু পু, তার কিন্তু কু বল চু বল মানে এই হ্রস্বকারগুলো কী হয়, ডিলিট করতে হয়, ঠিক আছে। এবার সেটা কোথা থেকে ডিলিট করতে হয় না, একটা সূত্র আছে উপদেশে অজনুনাসিক বলে, এই সূত্রটা কি ওই সুপ্রিয়, ওইখানে যে কোচ চতুর্টুকু যেটা পেয়েছিলাম ওই সূত্রে সবগুলো যেখানে যেখানে পাবো ওইগুলোকে কি ডিলিট করতে হবে, ওই সুকারগুলো? হ্যাঁ হ্রস্বকারগুলো ডিলিট করতে হবে, কারণ সূত্রই আছে, সূত্রতে বলা হয়েছে যে উপদেশে অজনুনাসিক, মানে উপদেশ যখন হবে তখন তার কি হচ্ছে মানে কি করছে অজনুনাসিক, মানে সেটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। আমি ওই সূত্রটা আগে একবার পড়িয়েছিলাম মনে হয়, আর যদি না মানে না পড়িয়ে থাকি, হ্যাঁ ওর লেখা হ্যাঁ আছে একটু খাতায় দেখে আমার নিবি, একটু তাহলে। দেখে নিবি, তাহলে দেখবি সুবিধা হবে। এবার ওটা এখন আপাতত ভাব যে ওটার দ্বারা ডিলিট হচ্ছে, ঠিক আছে। তাহলে ওটার থেকে যখন ডিলিট আমরা করব, তাছাড়া অনেক সূত্র আছে পড়াবো পরে, দেখবি যে কোথাও দেখবি যে লসাক তাদ্ধিতে বলে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে যেখানে ল থাকবে ক বর্গ থাকবে সেখানে ডিলিট করতে হবে এবং তদ্ধিত প্রত্যয় যুক্ত থাকবে। তো সেই ডিলিটের বিষয়টা এখন আপাতত মনে রাখ যে কুটা চলে গেল। তাহলে দেখ এই যে ক, এই যে মানে কপ্য এখানে দুটো রয়েছে, ঠিক আছে, মানে একটা ক রয়েছে একটা প রয়েছে। তাহলে ক প মানে কি, ক মানে হচ্ছে ক বর্গ আর প বর্গ, ঠিক আছে, আর কিছুই না। বেশ, তাহলে এই চিহ্নগুলো বুঝতে পেরেছিস, চিহ্নগুলো আগে বললাম যে যখন ক বা ক্ষয়ের আগে যখন এই চিহ্ন বসবে তাকে তাকে কী বলা হবে, জিহ্বামূলীয়। যখন প ফ এর আগে বসবে তখন সেটাকে বলা হবে উপধ্মানীয়, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। আচ্ছা এবার দেখ বলছে যে ক বর্গ হোক বা প বর্গ হোক, এর পরে তাই বলছে, এর মানে এটা এর পরে কি থাকলে, মানে পরে থাকলে, এর পরে থাকলে মানে কি, মানে এইগুলো পরে থাকলে, মানে ক বর্গ আর প বর্গ যদি পরে থাকে, তাহলে পরে থাকে মানে কি, আগে কিছু থাকবে একটা, মানে আমাদের দুটো পদ থাকে, সন্ধি করি সমাস করি যাই করি, একটা পূর্ব পদ থাকে আর একটা উত্তর পদ থাকে। তাহলে এইটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ। তাহলে বলছে যে পূর্ব পদে যেটাই থাকুক কিন্তু উত্তর পদে কি থাকবে, হয় ক বর্গ থাকবে না হয় কিছু প বর্গ থাকবে পরে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা থাকতে পারে, দুটো একসাথে থাকবে না, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে কি হবে, বলছে বিসর্গ স্থানে। তাহলে বিসর্গ কোথায় পাবো না, এই যে আমরা এইটা পেলাম মানে উত্তর পদ আর পূর্ব পদ, পূর্ব পদের যে বর্ণটা থাকবে, যে শব্দটা থাকবে তারপরে বিসর্গটা থাকবে। তাহলে
এই প বর্গ মানে ক বর্গ আর পর বর্গ থাকে এবং তার আগে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গ স্থানে কি হবে? যদি ক থাকে তাহলে কটাকে একবার জিহ্বামূলীয় করব, আর প যদি থাকে তাহলে পটাকে একবার উপধ্মানীয় করব। সেটা বলছে বিকল্পে, মানে সেটা করতেও পারি না করতে পারি। কোথায় করতে পারি? বিসর্গ স্থানে। মানে আমি ডাইরেক্ট বিসর্গ লিখে দিতে পারি, না হলে সেটাকে কি করতে পারি? ওই চিহ্ন যুক্ত করতে পারি। দেখ এবার দেখ উদাহরণে যায় তাহলে বুঝতে পারবি। দেখ বলছে ক, তাহলে ক এর পর বিসর্গ রয়েছে তো, এটা ক এর পর দেখ যে কোনো বিষয় থাকতে পারতো, মানে কয় যে থাকতে পারতো তার কোনো মানে নেই। গ থাকতে পারতো, ঘ থাকতে পারতো, বিসর্গ দিয়ে ঠিক আছে। তো দেখ আচ্ছা দেখ, তো ক যে বিসর্গ থাকছে, পুষ্পা একটু মিউট করে নেয়, হ্যাঁ দেখ, তাহলে এটা ক যে থাকছে, তাহলে কয়ের যে বিসর্গ, তাহলে বিসর্গটা পেলাম, তাহলে এই দিকে হচ্ছে বিসর্গ, মানে কটাকে দেখিস না, বিসর্গটা দেখ, ভাব যে কটাকে দেখিস না, শুধু বিসর্গটা ভাব। তাহলে বিসর্গ রয়েছে, তারপরে হয়েছে করতি আছে। করতি মানে হচ্ছে কি? এখানে ক্রি ধাতু রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু ক বর্গ তো রয়েছে প্রথমে। তাহলে ক বর্গ যদি থাকে তাহলে কন্ডিশন করে রয়েছে কি? ক বর্গের জায়গায় একবার কি করতে হবে? জিহ্বামূলীয় করতে হবে, আর একবার ডাইরেক্ট বিসর্গ লিখেই ছেড়ে দেবো। সেটা দেখ কয়ে মানে এই যে করতি রয়েছে, করতের আগে কী হয়েছে? একবার জিহ্বামূলী ইউজ করা হয়েছে, আর একবার কহ মানে শুধু বিসর্গ দিয়ে ছেড়ে দিয়েছে, কহ করতি। এইরকমভাবেই ক্ষয়ের ক্ষেত্রেও কহ খানাতি। তো দেখ ক্ষয়ের আগে এরকম একটা চিহ্ন দেওয়া হয়েছে, যেহেতু এটা জিহ্বামূলীয়, তাই ক খানাতি আর কহ খানাতি। তারপর ক পচতি, মানে প বর্গ এখানে চলে আসছে, তাহলে প বর্গ দেখ, তাহলে পচতি, তাহলে প এর আগে কি আমরা ইউজ করছি? উপধ্মানীয়, ঠিক আছে। তাহলে ক পচতি বা কহ পচতি। এবার দেখ তোকে এই প্রশ্নও কিন্তু দিতে পারে যে ক পচতি বলে দিয়ে দিল এইরকম চিহ্ন, বলবো এখানে কি সে ইউজ হয়েছে বলো? উপধ্মানীয়র ইউজ হয়েছে না জিহ্বামূলীয়র ইউজ হয়েছে, ঠিক আছে। তখন আমরা বলবো যেহেতু পফ আমরা জানি সেটা উপধ্মানীয়র ক্ষেত্রে ইউজ হয়, এবং সেটা হচ্ছে কি সেজন্য এখানে উপধ্মানীয় হয়েছে। এবার দেখ ক্লিয়ার হলো কিনা, আর যদি না হয় তাহলে কোথায় হলো না ক্লিয়ারটা সেটা বলি। ওকে 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 কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, পুষ্পা বল এই জায়গাটা অসুবিধা? না না, অসুবিধা হয়নি। আচ্ছা, যেগুলো হচ্ছে না সেগুলো নিজে একটু পড়বি নিজেরা, আর নিজেরাও নোট করবি কিন্তু সবসময় যে এইটাই যে লেখা আছে, কারণ অনেক সময় এক্সট্রা অনেক কিছু বলা হয়, সেইগুলো শুনে শুনে কিন্তু এক্সট্রাগুলো নোট করবি খাতায়, হ্যাঁ, তাহলে এগুলো সুবিধা হবে। আচ্ছা এবার দেখ বলছে সো ও পদাদো, এখানে বলছে পদের আদিত নয় এমন ক বর্গ প বর্গ পরে থাকলে বিসর্গ স্থানে দন্তেস্ব হয়। এটি উপর সূত্রের বাধক। তাহলে উপরের সূত্রের মানে কোনটা? মানে এই যে বললাম যে কুপ্রিয় ক পৌ, তাহলে এটা বাধা সাধন করছে, বাধিত করছে কি এই সূত্রটা। আচ্ছা খুব একটা চাপ লাগছে না তো? না না ঠিক আছে। আচ্ছা দেখ, যেখানে বলবি যে এখানে আমার একটু চাপ লাগছে, সেখানটা আমি একটু ওই জায়গাটা বুঝিয়ে মানে সেটাই শেষ করবো, মানে বেশি যাবো না, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমরা এগোবো। আচ্ছা দেখ, তাহলে বলছে যে এটা হচ্ছে উপরের সূত্রের বাধক, কেবল পদের মধ্যে আছে এমন ক্ষেত্রে এর প্রয়োগ প্রকৃতপক্ষে। দেখ এবার শব্দগুলো দেখ, এই শব্দগুলোর উপরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এই সূত্রটা বলছে পাশ, কল্প, কাম্য এবং ক, মানে চারটে, পাশ কল্প ক কাম্য, এই চারটি প্রত্যয় যোগের ক্ষেত্রেই এই সূত্রে প্রযোজ্য। মানে যখন প্রত্যয় ইউজ করব, মানে এইগুলোর সঙ্গে প্রত্যয় যোগ হবে, তখন সেই প্রত্যয়ের যোগেই কী করব আমি? এই সূত্রটা কিন্তু প্রযোজ্য করব। এবং এটা হচ্ছে বার্তিককারের একটা সূত্র রয়েছে, সেটা দেখ লেখা আছে যে পাশ কল্পক কাম্যে স্মৃতি বাচ্যম याप्ये पासप ईषद समाप्तो कल्प अज्ञाते कुत्सितेति काम्यच्चेति कয়। বেশ, এত কিছু আমরা দেখলাম। এবার আমরা একটু এগুলোকে বোঝার চেষ্টা করব। আগে উদাহরণ থেকে বুঝবো দেখ ব্যাপারটা। আচ্ছা এখানে বলছে দেখ পয়ঃ পাসম, বিসর্গ রয়েছে, আর কি রয়েছে? প বর্গ রয়েছে, মানে প রয়েছে। তাহলে আমরা বিসর্গটা কি করলাম? যে দেখ দন্ত স করে দিলাম, দিয়ে এখানে যুক্ত করে পয়ঃ পাসম করছি।
বলছে যশঃ কল্পম, যশস কল্পম, যশস ক, যশস ক, মানে এরকমভাবে কী করছি আমরা প্রত্যেকটাকে দন্ত স্বটাকে আমরা যুক্ত করে দিচ্ছি। এবার দেখ, এই প্রসঙ্গে বলা হচ্ছে যে অব্যয়ের বিসর্গের ক্ষেত্রে এটি নিয়ম গ্রাহ্য নয়। অব্যয়ের নিয়মের ক্ষেত্রে এটা কিন্তু নিয়ম গ্রাহ্য নয়। আচ্ছা, আমি যদি ধর এই যে পয় পাসম রয়েছে, তাহলে পয় পাসম যে রয়েছে, দেখ পয়ে পরবর্তীকালে আমরা মানলাম যে ঠিক আছে পাসম মানে প বর্গ রয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু যদি বলি যে তার আগে মানে প্রথম বর্গে মানে এই যে মানে পূর্ব পদে আর কি, ঠিক আছে, পূর্ব পদে যদি আমরা কোনো অব্যয় ইউজ করে দিই তাহলে সেটা কি সেরকমভাবে কার্যপ্রসূত হবে? এবার তার আগে প্রসঙ্গ হচ্ছে যে অব্যয় মানে কি? অব্যয় মানে কি পুষ্পা? অব্যয় মানে যেটা মানে কোনো ভাঙাও যাবে না, কিছু করা যাবে না, হ্যাঁ, যেটা মূল সেটা থেকেই যাবে, সেটাই অব্যয়। একদম। যেমন এখানে বলা হচ্ছে যে এই প্রসঙ্গে বলা হয় যে না ব্যয় ইতি অব্যয়, মানে যেটা ব্যয় নেই, যার খরচা নেই, মানে যেটাকে তুই চেঞ্জ করতে পারবি না, মানে যে কোনো বাক্যে রাখিস, সেন্টেন্সে রাখিস, সেটাকে সেই রূপেই রাখতে হবে। তাহলে সেটাই হচ্ছে অব্যয় আমাদের কাছে। তাহলে এইখানে বলছে, এখানেও সেই অব্যয়ের কথাই বলছে যে সেই যদি অব্যয়ের বিসর্গের ক্ষেত্রে এই নিয়ম গ্রাহ্য নয়। যদি অব্যয় দিয়ে দিলাম তারপরে ধর বিসর্গ দিলাম, তাহলে সেটাকে মোটেই কিন্তু চলবে না, ঠিক আছে। যেমন ধর পয় পাসম রয়েছে, তাহলে পয় পাসমের আগে যদি আমি এরকম দিয়ে দিই অহো পাসম, অহো, অহো পাসম, তাহলে অহো কিন্তু একটা অব্যয়। বা অন্তঃ পাসম, অনেক কিছু রয়েছে, যে অকস্মাৎ, অগ্রত, অঙ্গ, অজস্রম, অতঃ, অতীব, এরকম অব্যয় প্রচুর, অব্যয় সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে কি বলছে যে সেক্ষেত্রে কিন্তু নিয়ম গ্রাহ্য হবে। বেশ, বলছে প্রাতঃ কল্প, প্রাতঃকল্প, তাহলে প্রাতঃ কল্প, প্রাতঃকল্প, প্রাতঃকল্প হবে না। কেন হবে না? কারণ এখানে বলাই হয়েছে যে অনব্যয়স্যেতি বাচ্য। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, যে প্রাতটা আমাদের অব্যয় তো পুষ্পা? হ্যাঁ, মানে আমরা কিন্তু প্রাতঃ, আমরা যদি বলি যে প্রাতঃ, দেখ আমরা যদি অনুবাদ বলি যে একটা, যে আমি সকালে উঠে ব্রাশ করি, আমি এটা বলছি যে সকালে উঠে ব্রাশ করি, তাহলে আমি কি বলবো যে অহম প্রাতঃ উত্থায় দন্ত ধাবনম করোমি। মানে আমি কিন্তু আমি কিন্তু এটা বলতে পারছি না যে প্রাত উত্থায়, ওটাই রাখতে হচ্ছে, প্রাতে করতে পারছি না, কিন্তু মানে প্রাতে করতে পারছি না, কিন্তু প্রাতকালে করতে পারছি। প্রাত, দেখ, প্রাতকালে করতে পারবো কিন্তু, হ্যাঁ, কিন্তু প্রাতে করতে হ্যাঁ পারবো হ্যাঁ না। হ্যাঁ, মানে প্রাত বিসর্গই প্রাতে আমাকে করতে রাখতে পারবো হবে। না, কারণ এক বছরই করতে হবে। হ্যাঁ, কারণ কি এটা প্রাতঃ অব্যয় আছে জন্য, কারণ কালটা হয় কালটা না। যেহেতু অব্যয় নয়, সেহেতু কালটাকে চেঞ্জ করেছি, প্রাতটাকে চেঞ্জ করতে পারিনি হয়তো, ঠিক আছে। তো সেই জন্য এখানে হুম বলছে, হুম দেখ হুম। যখনই আমরা দেখবো যে অব্যয় রয়েছে, তাহলে অব্যয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। মানে কি, বিসর্গটাকে প্রযোজ্য করতে হবে, দন্ত শয় হসন্তটা প্রযোজ্য হবে না, এটা হচ্ছে নিয়ম। সেই জন্য দেখ এখানে প্রাতঃকল্প, প্রাতঃকল্প করেছি, প্রাতঃস্কল্প হবে না, মানে এখানে কোনো বিকল্প চলবে না, সেটাই বলছে, যদি আমাদের কি থাকে, অব্যয় থাকে। তাহলে আগের কি সূত্র বলেছিল, দেখ আগের সূত্রের সঙ্গে এখানে পার্থক্যটা কোথায়? বলছে আগের সূত্রেও বলেছিল ক বর্গ আর প বর্গ যদি থাকে তাহলে বিসর্গ স্থানে কি হচ্ছে, একবার আমি বিকল্প করছি আর একবার বিকল্প করছি না, মানে বিসর্গ একবার দিচ্ছি আর একবার এই চিহ্নগুলো দিচ্ছি। কিন্তু এই সূত্রে বলছে দেখো যে তুমি যাই করবে করো, যদি কিন্তু আগে অব্যয় থাকে তাহলে সেটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, যে কোনো শব্দই থাকুক না কেন, যদি সেটা অব্যয় ইউজ হয়ে যায় তাহলে কিন্তু সেটা মোটেই আমি করতে পারবো না, ঠিক আছে। তো এটাই কিন্তু বলছে। যেমন এখানে দেখ আরও বলা হচ্ছে যে বার্তিক কার অনুযায়ী, যে কাম্যে রো রে বেচি বাচ্চা। এবার বলছে কাম্য। আচ্ছা, বলবি যে কাম্য আবার কি প্রত্যয় রে? তাহলে হচ্ছে কাম্য মানে হচ্ছে কাম্য প্রত্যয়, আসলে না, কাম্য মানে হচ্ছে কাম্যাচ প্রত্যয়, পড়েছিস?
মানে শুনেছিস কাম্য তো? হচ্ছে না। হ্যাঁ, না না আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়ে দেবো এগুলো। তাহলে এই যে প্রত্যয়টা রয়েছে, তাহলে কাম্যজ এই প্রত্যয়। একটা কথা বলবো, প্রত্যয় আমরা চিনবো কি করে বলতো? যেমন প্রাতঃ এগুলো জানি, যেমন এখন কখন এগুলো সংস্কৃত, এগুলো হয় এতহ, এগুলো বুঝতে পারি। কিন্তু প্রত্যয় জানার নিয়ম কি? শুধু প্রত্যয় লিস্ট পড়াটাই নিয়ম নাকি? হ্যাঁ, সূত্র ধরে নাকি পড়তে হবে। শব্দ দেখে আমরা বুঝতে পারবো? শব্দ দেখে মানে বুঝতে শব্দ দেখে কি বুঝতে পারবো? না, শব্দ দেখে বুঝতে পারবি, আগে পড়বি তবে তো বুঝবি, নাহলে কি করে বুঝবি? প্রত্যয়টা ধর সম্পর্কে তোর জ্ঞান নেই, ওই জায়গাটা জানিস না, তাহলে তুই কি প্রত্যয়টা প্রত্যয় কিনা কি করে বুঝবি? ওইগুলো প্রত্যয়গুলো কোথায় পাবো যেখানে এতগুলো প্রত্যয় আছে? প্রত্যয় তো তুই বইয়ে যে কোনো গ্রামার বইয়ে তুই পাবি। সব থেকে ভালো হচ্ছে তুই যদি ছোট একটা অষ্টাধ্যায়ী বই কিনিস, তাহলে পরপর সূত্রগুলো পাবি। ঠিক আছে, একদম সব সূত্র প্রত্যয় না, পাবি। সরি, মানে অব্যয়। ও, অব্যয় তো বইয়ে পেয়ে যাবি যে কোনগুলো অব্যয়। আর যদি বলিস তাহলে আমি ও, একটা লিস্ট পাঠিয়ে দেবো, টোটাল একটা লিস্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে? আঠাশ তো। হ্যাঁ, তাহলে ওগুলো দেখে নিবি, ওগুলো অব্যয়। আচ্ছা, এবার দেখ, এই যে দেখ, এটা এখন একটা জিনিস ভাব যে কাম্যাচ মানে এটা কাম্য নয়, আসলে কাম্যাচ প্রত্যয়, ঠিক আছে? এবার জানিস কাম্য কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে চয়টা হলন্তটা আমরা কাউন্ট করছি না, সেই জন্য এটা কাম্য হচ্ছে, ঠিক আছে? এটুকু মনে রাখ। তারপরে যখন প্রত্যয় পড়াবো তখন এগুলো আরও দেখবি, বুঝতে পারবি। আচ্ছা, তাহলে দেখ যে কাম্য যে রয়েছে, তাহলে সেখানে কাম্য বলছি, কাম্য প্রত্যয় যদি পড়ে থাকে কেবল রু স্থানে যে বিসর্গ, আচ্ছা রু, এটা ভালো করে বুঝছে, রু, তাহলে রু মানে কি? খরস্য আছে তো পুষ্পা, রুয়ে হ্রস্ব আছে তো? আচ্ছা, একটু মানে সারা শব্দ দিবি, ঠিক আছে? নাহলে আমি বুঝতে পারবো না যে শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রুইয়ে দেখ সঞ্জয় মনে হয় ঘুমিয়ে গেছে। সঞ্জয়, সঞ্জয় শুয়ে শুয়ে মনে হয় ক্লাস করছে। সঞ্জয়, হ্যাঁ, বল। চা ব- খাসনি সকালবেলায়? আমি চা খাই না। ঠিক আছে, ও আমরা ওরকম ঘুমিয়ে গেছি। ও চা খায় না সে, নয়, ও চা খায় না নয়, ও নিজে চা করে খায় না, সেটাই বলছি। না চা আমি সত্যি খাই না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, শোন একটু শোন। আমি তো বাড়িতে আছি, আমার নিজে আবার করার কি আছে? হ্যাঁ, সেটা ওটা ব্যাপার। আচ্ছা দেখ, রু মানে কি? রু মানে কি হ্রস্ব আছে, তাহলে হ্রস্ব মানে কি করবো পুষ্প? উপদেশে অজননাশক সূত্র অনুসারে ওটাকে ডিলিট করবো, তাই তো? তাহলে হ্যাঁ। কি পড়ে থাকবে? থাকবে, রয়ে হলন্ত। তাহলে রয়ে হলন্ত মানে কি? বিসর্গ। তাহলে সেটাই বলছে, দেখ এখানে বলছে যে রু স্থানে যে বিসর্গ, কেবলমাত্র সেই ক্ষেত্রেই বিসর্গ স্থানে স হয়, অন্যত্র হয় না, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে যেমন পয়াহা কাম্যতি, তাহলে এখানে বলছে পয়াস কাম্যতি, কিন্তু গি কাম্যতি ইত্যাদি স্থানে কি হচ্ছে? দন্তস্ব হয়নি, কেননা গির শব্দের রয়ের জায়গায় বিসর্গ হয়েছে, রু স্থানে নয়। এটা ভালো করে বোঝো। এই যে রু কথা বলছি, রু কথার অর্থ হচ্ছে যে বিসর্গ, উটা চলে গেল, তাহলে রয় হলন্ত মানে হচ্ছে বিসর্গ। তাহলে বলছে যে বিসর্গ মানে এই বিসর্গ কেবলমাত্র সেই স্থানেই বিসর্গ স্থানে দন্তস্ব হয়, অন্যত্র হয় না। মানে রু যেখানে থাকবে, রুয়ের প্রয়োগের জায়গায় কিন্তু মানে বিসর্গ স্থানে কী করতে পারবো? আমরা দন্তস্বয়ে হসন্তটা করতে পারবো, অন্য জায়গায় করতে পারবো না। উদাহরণে দেখ, উদাহরণে কি বলছে? বলছে পয়ঃ কাম্যতি। আচ্ছা, এবার এখানে দেখ, তাহলে আমরা এখানে কি করেছি? পয়াস কাম্যতি করেছি, তাই না? তাহলে কাম্য প্রত্যয় রয়েছে পরবর্তীকালে, কাম্য কথাটা রয়েছে, তাহলে ভাববি কাম্য কথাটা দেখে বোঝছে, ঠিক আছে, এখানে কাম্যজ প্রত্যয় রয়েছে। তাহলে এখানে বলেছে কাম্যজ প্রত্যয় পরে থাকলে, তাহলে সেটা পরেই আছে। তাহলে কি হয়? কেবলমাত্র রু স্থানে যে বিসর্গ, তাহলে কাম্য প্রত্যয় পরে থাকলে কেবল রু স্থানে যে বিসর্গ, কেবলমাত্র সেই ক্ষেত্রেই বিসর্গ স্থানে কি হয়? দন্তের শয় হসন্ত হয়। তাহলে এটাকে দন্ত শয় হসন্ত করতে পারি, সেটাই বলতে চাইছে। আচ্ছা, তাহলে এইখানে যে বিষয়টা দেখ, যে
পায়াস্ক করেছি আমরা, কিন্তু এখানে গি কাম্যতি, দেখ গি হি কাম্যতি, এখানে কিন্তু দন্ত শয় হসন্তটা করতে পারবো না, কেননা এখানে গির, আচ্ছা দেখ এখানে দেখ বলেছে গি শুধু বলেছে, কিন্তু পুরো শব্দটা দেয়নি বলে হয়তো একটু সমস্যা হতে পারে। আমি লিখে দিচ্ছি, দেখ ধর গির লিখলাম, গির, হর্ষি লিখি দীর্ঘি লিখি যাই লিখি কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। দেখ এখানে গির মানে কি, যদিও আবার এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে যদি আমরা আবার হর্ষি দীর্ঘি করি, তাহলে অর্থ পার্থক্য চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা গির মানে কি বল, সঞ্জয় গির কথার অর্থ কি? আমি জানি না কিন্তু। আচ্ছা দেখ গির যে রয়েছে, এবার যদি বলি আচ্ছা বলতো গিরি গির শব্দের বলার অর্থ কি? আগে না পরে না, হ্যাঁ বল আগে কি বলছিস বল। গির শব্দ সে গিরের আচ্ছা দেখ গির শব্দ মূলত এসছে গিরি থেকে। হ্যালো, হ্যাঁ গির শব্দ এসছে গিরি থেকে, ঠিক আছে। তাহলে গিরি কথার অর্থ জানিস তো, গিরি মানে হচ্ছে পর্বত, তাই তো। তাহলে এইখানে আচ্ছা শোনা যাচ্ছে তো, না শোনা যাচ্ছে না বলো এবার। শুনতে পাচ্ছি। আচ্ছা দেখ এবার দেখ বলছে গির শব্দের রয়ের জায়গায় বিসর্গ হয়েছে। আচ্ছা আমি যদি বললাম যে এই শব্দটা যে রি মানে হসন্ত দিয়ে দিলাম যে গির, তাহলে গির শব্দের যে রয়ের জায়গায় বিসর্গ হয়েছে সেটা কিন্তু রুয়ের স্থানে বিসর্গ হচ্ছে না। এইখানটাতেই একটু কনফিউশনের জায়গা তৈরি হতে পারে সবার, তোদের, সেটা একটু ভালো করে বোঝ। বলছে দেখ আমরা যখন রু করেছিলাম, রুটাকে হ্রস্বকারটা ডিলিট করে দিয়ে শুধু রয়ে হলন্ত করেছিলাম, সেটাকে বিসর্গ করেছিলাম। কিন্তু এইখানে কি বলছে, গির একটা শব্দ রয়েছে, সেই গির শব্দের যে র রয়েছে সে রয়ের জায়গায় বিসর্গ যদি করি, তাহলে সেটা রয়ের জায়গায় মানে সেই গিরের পর বিসর্গ হচ্ছে, রু স্থানে বিসর্গ হচ্ছে না। এখানে কিন্তু রুটা আলাদা করে নেই, এখানে গির শব্দ রয়েছে, তাই গিরের জায়গায় কি হচ্ছে, বিসর্গ হচ্ছে। তো মূলত দেখ সূত্রতে আবার বলছে এই জায়গাটা কি বলতে চাইছে, যে কাম্য প্রত্যয় পরে থাকলে কেবল রু স্থানে যে বিসর্গ, কেবলমাত্র সেই ক্ষেত্রে বিসর্গ স্থানে দন্তস্ব হয়। যেখানে রু স্থানে বিসর্গ করব, সহজ কথায় ভাব, যেখানে রু স্থানে বিসর্গ করব সেখানে কি হবে, সেখানেই শুধুমাত্র দন্ত শয় হসন্তটাকে ইউজ করতে পারবো। আচ্ছা এবার ধর এই যে পয় রয়েছে, পয় শব্দটা, পয়, আচ্ছা এইটা হচ্ছে র জাত বিসর্গ, ঠিক আছে। আচ্ছা তার আগে তো দেখ অন্তস্থ আছে পুষ্পা, অন্তস্থ আছে মানে কি, সেটা আলাদা একটা শব্দ রয়েছে কিন্তু তারপর বিসর্গ রয়েছে। তাহলে এই রকম বিসর্গ স্থানে কী করতে পারি, দন্ত শয়ে হসন্তও করতে পারি বা বিসর্গও করতে পারি। কিন্তু গির শব্দ রয়েছে, দেখ গির শব্দের ক্ষেত্রে কি হচ্ছে, মানে রটা আলাদা করে রয়েছে। মানে আমি যদি বলি যে গির, দাঁড়া আমি লিখি এখানে, ধর এরকম দিয়ে দিলাম যে গির, দিয়ে তারপর বিসর্গ দিলাম, তাহলে এই রটা আর এই বিসর্গটা আলাদা তো। তাহলে দুটো যখন আলাদা তখন দেখ এইখানে কিন্তু এই যে ওপরে যদি বলি গি কাম্যতি, তাহলে রটাকে কিন্তু এখানে কিন্তু মানে বিসর্গ আকার নিচ্ছে, রুটাকে নয় কিন্তু, মানে এই রটাকে নিচ্ছে, আলাদা করে রুয়ের পরে যে রু থাকা উচিত, মানে আর একটা বিসর্গ থাকা উচিত, সেটা হচ্ছে না। সেই জন্য বলছে এখানে যে গি হি কাম্যতি, এখানে ইত্যাদি স্থলে দন্তস্ব হয়নি, কারণ এই যে রটা এখানে গিরের রটাকে বিসর্গ করেছে, পরের বিসর্গটাকে রুটাকে বিসর্গ করেনি, ঠিক আছে। তো সেই জন্য দেখ বলা হচ্ছে যে কেননা গির শব্দের রয়ের জায়গায় বিসর্গ হয়েছে, রু স্থানে নয়। আচ্ছা এইটুকু দেখ, এইটার মধ্যে কোথায় বুঝতে পারলি না বল, কতটা পর্যন্ত বুঝতে পারলি, আর কোনখান থেকে মনে হলো যে এবার হারিয়ে গেল বিষয়টা।
এটা তো সম্পূর্ণ ঘোলামেলা হয়ে গেল, কিন্তু এটাই লাস্ট, আর হবে না। তাহলে না এবার সে ঠিক আছে, ভাবা যাচ্ছে না। লাস্ট হোক, কিন্তু তুই আমাকে বল যে বুঝ কোথায় গোলাম মানে হয়ে গেল, কারণ না বুঝে যাবি না, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করা আগে। ঠিক ঠিক। আচ্ছা, আমি এইগুলো থেকে আমি সরেই গেলাম, আমি ধর তোর নাম লিখছি, ঠিক আছে? যে ধর লিখে দিচ্ছি সঞ্জয়, মানে বোঝার জন্য বলছি, ঠিক আছে? ধর বললাম যে সঞ্জয়। আচ্ছা, সঞ্জয় যে রয়েছে, এবার সঞ্জয়ের পর ধর একটা বিসর্গ দিলাম, তাই তো? তাহলে এই বিসর্গটা তো আলাদা, আলাদা কি আলাদা নয় বল? আলাদা। বেশ, এবার এমন একটা নাম নিচ্ছি ধর, যেখানে ধর নিচ্ছি যে একটা যে কোনো নাম বলতো যেখানে র আছে শেষে। তো পুরু, হ্যাঁ, পুর, এই দেখো পুর। হ্যাঁ পুর নিলাম, পুর মানে বা পুরু বা পুর যা নিচ্ছি, হ্যাঁ। এবার দেখ, এই যে পুর নিচ্ছি, তাহলে রটাকেও তো আমরা কি বলতে পারি, র এর মধ্যে অ আছে, তাহলে অটাকে যদি সরিয়ে দিই, তাহলে সেটা রয়ে হসন্ত পড়ে থাকবে তো। হুম তাহলে এইটাও তো বিসর্গ একটা। হুম তাহলে এই যে বিসর্গটা আর নিচের বিসর্গটা দুটো আলাদা কি আলাদা নয়? মানে ধর পুর দিলাম, পুরের পর আর একটা বিসর্গ মেরে দিলাম, তাহলে র ইজিক্যাল টু তো বিসর্গ, আর এইটাও তো আলাদা একটা বিসর্গ। হুম এইটুকু দেখ, বোঝার চেষ্টা কর। মানে রয়ে হলন্ত যদি বলি, তাহলে রয়ে হলন্ত তোর একটা বিসর্গ, আর আলাদা করে একটা বিসর্গ দিয়েছি, সেটাও তো একটা বিসর্গ। হ্যাঁ তাহলে আমরা দুটো বিসর্গ পেলাম। হ্যাঁ তাহলে এইখানে কিন্তু অপর সূত্রটা কিন্তু সেটাই বলছে, যে যখন আমরা আলাদা করে বিসর্গ দেখবো যেখানে র থাকবে না, তাহলে যখন র থাকবে না তখন সেটা বলবো রুয়ের বিসর্গ, ঠিক আছে? কিন্তু যখন হুম এই র থাকবে, তখন কিন্তু সেটা রুয়ের বিসর্গ নয়। এবার দেখ এইখান থেকে দেখ, তাহলে বুঝবি। এখানে বলছে যে শব্দটা দিয়েছে যে পয়ঃ কাম্যতি, তাহলে পয় মানে কি? এটা রু জাত বিসর্গ, মানে রুয়ের উটা উড়িয়ে দিয়ে যে রয় হলন্ত থাকছে সেটা বিসর্গ। তাহলে যেখানে এই রকম বিসর্গ থাকবে, সেখানে দন্তের শয়ে হসন্তও ইউজ করতে পারবো, আবার এই রকমও ইউজ করতে পারবো। মানে আমরা দেখ পয়স কাম্যতি রয়েছে, এই যে পয়স কাম্যতি, আবার পয়স কাম্যতিটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে পয়সা, মানে হলন্ত দিয়ে দিলাম পয়স কাম্যতি, ঠিক আছে? দুইভাবে ইউজ করতে পারি। কেন ইউজ করতে পারি? কারণ যেহেতু এটা রু আকারে ব্যবহার হয়েছে, মানে এই যে বিসর্গটা রু। কিন্তু এইখানে দেখ বলছে গিরাহা, গিরাযুক্ত কাম্যতি যদি করে দিই, গিরযুক্ত কাম্যতি, তাহলে রয় রয়েছে তো, তাহলে গিরের পর কি হয়েছে দেখ, আবার বিসর্গ দিয়ে দিলাম, তাহলে দুটো আবার হিসাব মতো দুটো বিসর্গ দেখা গেল, একটা রয়ের বিসর্গ, আবার একটা এই বিসর্গ। তাহলে বলছে সে রয়ের জায়গায় সেই বিসর্গটা হবে, এই রু স্থানে বিসর্গ হবে না। সেই জন্য দেখ গিরটাকে শুধু গিহি লিখেছে, তাহলে গিহে গিহি মানে রটা কোথায় গেল, রটা বিসর্গ হয়েছে, রুটা বিসর্গ হয়নি, মানে পরের বিসর্গটা বিসর্গ হয়নি, রটা আসলে বিসর্গ হয়ে গিয়েছে। সেই জন্য এই র যখন বিসর্গ হবে, তখন দন্তের সময় করতে পারবো না, তখন গিহি কাম্যতি করতে হবে, গিস কাম্যতি করতে পারবো না, ঠিক আছে? এবার দেখ, আবার এবার পুরোটা লিখছি দেখ, তাহলে বুঝবি। আবার ধর দিলাম যে গির দিয়ে বিসর্গ দিলাম কাম্যতি, তাহলে আমি যদি এরকম করি দেখ, যে গিরাস কাম্যতি করতে পারি, গিরাস কাম্যতি করলাম। গিরাস কাম্যতি কেন করলাম? কারণ হচ্ছে রটা দিলাম, আর পরবর্তী হলে বিসর্গটা কী হয়ে গেল, স হয়ে গেল, ঠিক আছে, দিয়ে কাম্যতি। কিন্তু এখানে কি রয়ের ব্যবহারটা করেছে? দেখ রয়ের ব্যবহারটা করেনি। এখানে বলেছে যে গি রটাকে বিসর্গ করে দিয়েছে, তাহলে রটাকে বিসর্গ করে দেওয়া মানে কি, পরের যে রু আছে সেটাকে ইউজ করছে না তো, তার সঙ্গে যে র আছে সেটাকে ইউজ করছে, বুঝতে পারলি? যেহেতু এই রটা কেন বলছে, কারণ এখানে গির ডাইরেক্ট লিখেছে, গির এরকম পুরো র লেখেনি, গির লেখেনি, এখানে কিন্তু লিখেছে দেখ গির, মানে হলন্ত দিয়েছে, তাহলে হলন্ত মানে এখানে বিসর্গ, মানে পরবর্তীকালে বিসর্গটা দেয়নি,
তাহলে পরবর্তীকালে বিসর্গটা দেয়নি মানে কি, এটা র যত বিসর্গ মানে আলাদা করে রুইয়ের বিসর্গ নয়, ঠিক আছে। তাহলে যখন আলাদা করে রুইয়ের বিসর্গ দেওয়া হবে না, তখন সেখানে দন্তের শয়ে হসন্তটা ইউজ করতে পারবো না, ঠিক আছে, এটাই বলতে চাইছে। দেখ এটা মানে দেখ বুঝলি কি না। আর এইটাকে শেষের দিকে যখন ক্লাসটা শেষ হবে, এইটুকু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি আর লিখবি আর একটু অ্যানালাইজ করবি, দেখবি আস্তে আস্তে বুঝতে পারবি বিষয়টা। বুঝলি না বুঝলি না, দেখ না বুঝে বলবি না যে বুঝেছিস। হ্যাঁ, সঞ্জয় কোথায় বুঝলি না বল। দেখছি তো। আচ্ছা ইয়ে বল, পুষ্পা বল। বুঝেছি, ওই তো। আচ্ছা বুঝেছিস তো। এবার দেখ ব্যাপারটা হচ্ছে, তো আমি এটা হয়তো সন্ধি এরকমভাবে হয় না, কিন্তু আমি তাও বোঝানোর চেষ্টা করছি। দেখ আর একটা উদাহরণ দিচ্ছি। ধর আমরা দিলাম যে কোনো একটা নাম বলছি, ধর যে তোর নামটাই দিলাম, ধর পুষ্পা নাম দিলাম, ধর ঠিক আছে। এই পুষ্পা দিলাম, ধর এই যে আকার রয়েছে, আচ্ছা এটা তো একটা শব্দ, মানে এবার ধর এই যে নাম বিশেষ, এই যে পুষ্পা দিলাম, এবার পুষ্পা তোর পর হচ্ছে একটা বিসর্গ মেরে দিলাম, মানে বহু পুষ্পা আর কি, মানে লতা লতে লতা, যেমন পুষ্পা পুষ্পে পুষ্পা করে দিলাম, তাহলে বিসর্গ করে দিলাম। তাহলে এই যে বিসর্গটা রয়েছে, তাহলে এটা কি জাত বিসর্গ, আমরা স্বজাত বিসর্গ, তাই তো। হ্যাঁ, কিন্তু আমি এবার ধর পুষ্পার পর বিসর্গ দিলাম না, ঠিক আছে, কি করলাম বা দিলেও কীরকম লিখলাম দেখ। আমি হয়তো পুষ্পাটা নিচে লিখলাম, দেখ আবার লিখছি, যে একটা দিলাম যে পুষ্পা দিয়ে একটা র দিয়ে দিলাম, পুষ্পা র। তাহলে পুষ্পা র মানে কি, পুষ্পা র মানে তো সেই পুষ্পাই বিসর্গই, এটা র যত বিসর্গ, তাহলে রটা সেই আবার শেষে তোর নামের পেছনে এবার কি হয়, বিসর্গই হয়ে যাবে। তাহলে বলছে যখন এই রকম আমি দেব, যখন পুষ্পা নাম থাকবে ও রয়ে হলন্ত থাকবে, তখন আমরা কিন্তু পুষ্পার পর কিন্তু আমরা এরকম লিখতে পারবো না। মানে কি লিখতে পারবো না, এই শয়ে হলন্তটা কিন্তু লিখতে পারবো না, ঠিক আছে। কিন্তু দেখ এই যে, তার এরপরে যদি পুষ্পা ধরে আমি দিলাম, পুষ্পা দিলাম তারপরে বিসর্গ দিলাম, তাহলে এই বিসর্গটা আলাদা তো। বা পুষ্পার পর আর একটা রয়ে হলন্ত দিলাম, তারপরে বিসর্গ মারলাম, যে পুষ্পা র দিয়ে আবার এই হলন্ত দিলাম, বিসর্গ দিলাম, তাহলে এই দুটো বিসর্গ আলাদা তো। মানে একটা রয়ে হলন্ত বলে এটাও একটা বিসর্গ হচ্ছে, পরেরটাও একটা বিসর্গ হচ্ছে, দুটো বিসর্গ পাচ্ছি তো। দুটো বিসর্গ পাচ্ছি না, কি পাচ্ছি না বল, রয়ের একটা বিসর্গ, হ্যাঁ। তাহলে এইটাই কিন্তু এখানে এতক্ষণ ধরে এটাই বলছি, যে যখন আমরা দুটো বিসর্গ দেখব বা কি থাকবে, যে ওই রটা থাকবে না, তখন কিন্তু আমরা দন্ত শয়ে হসন্তটা ইউজ করতে পারি। মানে পুষ্পার ক্ষেত্রে যখন পুষ্পা নামটা লিখলাম, আমরা যদি র না থাকে, যদি ডাইরেক্ট আমরা পুষ্পা বলি, তাহলে পুষ্পার পর বিসর্গ দিলাম, তাহলে আমরা এই পুষ্পাটাকে এরকম বলতে পারি যে পুষ্পাস বলতে পারি, যে দন্ত শয়ে হসন্ত দিতে পারি। দাঁড়া, তাহলে পুষ্পাস এরকম বললাম, দন্ত শয়ে হসন্ত, ঠিক আছে, পুষ্পাস। কিন্তু যখন অলরেডি আর একটা রয়ে হলন্ত থাকবে, তখন সেটা কিন্তু দিতে পারবো না, কারণ সেটা পরের দন্তের শট, মানে পরের যে রটা, সেটা মানে বিসর্গটা, সেটা ইউজই হবে না, সেটা এই রয়ের বিসর্গটা হবে, ওই পরেরটা ইউজ হবে না, ঠিক আছে। সেই জন্য তখন আমরা কি বলছে, যে সেই জন্য দেখ এখানে বলা হয়েছে যে গিরাহা, যখন গির শব্দ রয়েছে তখন র আলাদা করে রয়েছে, আলাদা করে বিসর্গ, সেটাকে কাউন্ট হচ্ছে না, এই রয়ের বিসর্গটা কাউন্ট হচ্ছে। এবার মোটামুটি একটা বিষয় মানে যাওয়া গেল তো, বোঝা গেল তো মোটামুটি একটা। আচ্ছা এরপরে তোরা হচ্ছে একটু দেখবি কিন্তু, হ্যাঁ সূত্রটা দেখবি ভালো করে, তারপরেও যদি কিছু না মনে হয়, এটা লিখে লিখে আগে দেখবি যে এগুলো মিলছে কিনা, তারপর আমাকে বলবি। তারপরে যদি না হয়, তাহলে আমি আবার যে পরের দিন যে পড়াবো সেটা হচ্ছে মানে এটা নিয়ে আবার আলোচনা করবো, ঠিক আছে। সঞ্জয় ঠিক আছে তো? তোর কি মিউট করা আছে নাকি রে? বল।
হ্যাঁ বলছি ঠিক আছে তো, এইটুকু ঠিক আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা তাহলে একটু দেখে নিবি, একটু অসুবিধা হলে তখন আমাকে আবার বলবি, আমি এটা আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে মোটামুটি ঠিক এই, আছে। হ্যাঁ এই পর্যন্ত সূত্র থাকলো আজকে। ঠিক আছে, কালকে আবার হ্যাঁ 7টা থেকে ক্লাস হবে, হ্যাঁ কালকে হবে। ঠিক আছে, বলছি জেনারেল পেপারটাও করাস, হ্যাঁ আমরা তাহলে পড়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ করাবো তো। ঠিক আছে বেশ। কালকে তাহলে কি এই সন্ধিটাই করাবি না অন্য কিছু? দেখছি এই সন্ধিটা হয়তো এক দুটো কালকে হয়তো পড়িয়ে দেবো। আমি সকালে যেহেতু পড়াচ্ছি, সকালে ডেটটা একটু করে নেবো, হ্যাঁ দিয়ে আমি জানিয়ে দিচ্ছি, গ্রুপে জানিয়ে দিচ্ছি, যেহেতু তখন সন্ধেবেলায় ছিল তো ব্যাপারটা। তো আমি ওটা বলে দিচ্ছি যে পেপারটা কীভাবে, ফার্স্ট পেপার আর কোনটা কীভাবে থাকবে সেটা বলে দিচ্ছি, হ্যাঁ। হুম হুম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো।